নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকার সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে মন্তব্য আসিফ মাহমুদের। ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু 11 নভেম্বর, পরীক্ষা ডিসেম্বরে। গোপালগঞ্জে 36 জুলাই স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ। তুরস্ক পাকিস্তানকে সতর্ক করল ইরান। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, সে কারণে আমরা সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। আজ সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই বাহিনী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ও চলমান থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকার সাহসী সিদ্ধান্ত নিতে কালেকটিভলি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাৎক্ষণিকভাবে গণ অভ্যুত্থানের পরেই সরকারে এসেছিল। তাদের বিষয়ে সমালোচনা আছে, আমারও আত্মসমালোচনা আছে। আমার মনে হয় এক তো রাজনৈতিক দলগুলো অসহযোগিতা ছিল, শত শত আন্দোলন করে সরকার কোনো উদ্যোগ নিতে গেলেই জটিলতা, অসহযোগিতা আসত। তিনি বলেন, মানুষের মধ্যে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়নের ফলে যে বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়েছিল, সেটার জন্য শুধু একটা স্ফুলিঙ্গ দরকার ছিল। জুলাই গণ অভ্যুত্থান সেই একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে। সাধারণ মানুষ নেমে এসে তাদের জীবন দিয়ে, অনেকে হাত পাহারিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। কিন্তু পরবর্তীতে আমাদের যে ব্যর্থতার আলোচনা, সেখানে মূল আলাপ আসে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা করে তৈরি হয়েছিল, সেখানে আমরা গোছাতে পারিনি। সেটার জন্য রাজনৈতিকভাবে অনেকে মনে করেন আমার কোনো দোষ নেই, একে অপরের দোষ দেখে তারা, বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে কিভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখা যায়, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে এক সভায় তিনি এই নির্দেশ দেন। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন একথা জানিয়েছেন। তিনি জানান, রাজধানী ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। প্রেস সচিব শাহাদাত স্বাধীন আরও জানান, সভায় নৌপথ সচল করার পাশাপাশি কিভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখা যায়, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন আগামী 11 নভেম্বর শুরু হবে। আবেদন গ্রহণ চলবে 25 নভেম্বর রাত 11:59 পর্যন্ত। 5টি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে 5 ডিসেম্বর আর শেষ হবে 26 ডিসেম্বর। আজ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। সভায় জানানো হয়, এবারও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা, চারুকলা ও
IBA এই 5টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী IBA ইউনিটের পরীক্ষা হবে 5 ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের 12 ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের 19 ডিসেম্বর, চারুকলা ইউনিটের অর্থাৎ সাধারণ জ্ঞান ও অঙ্কন 22 ডিসেম্বর এবং ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে 26 ডিসেম্বর। IBA ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। IBA ইউনিটের পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে। চারুকলা ও IBA ইউনিট ছাড়া অন্য 3টি ইউনিটের পরীক্ষা ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এছাড়া আগামী শিক্ষাবর্ষের ক্লাস 2027 সালের 28শে মার্চ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি স্মারক তোরক নির্মাণ করেছে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তবে নির্মাণের কয়েক ঘন্টার মধ্যেই তোরণটি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের 1 নম্বর গেটের দক্ষিণ পাশে কিছুটা দূরে তোরণটি নির্মাণ করা হয়। ওই দিন রাতেই তাতে আগুন দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই তোরণ নির্মাণ করে। একই সঙ্গে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে কে বা কারা তোরণটি আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে গেছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তুরস্ক ও পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আজ পৃথক দুটি ফোনালাপে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই নেতার সঙ্গে আলাপে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কারণে অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তা সংকট আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। আলাপের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে কঠোর ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে তার প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের উপর পড়তে পারে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।